আসসালামু আলাইকুম। একটি অ্যাপার্টমেন্ট টাওয়ার কেনার আগে কোন কোন দিকগুলো যাচাই করতে হবে, কোন কোন পেপারসগুলো ভেরিফিকেশন করতে হবে এবং কোন কোন দিকগুলো খুব ভালো করে যাচাই করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক। Real estate consultant and property advisor Mohammad Mostafizur Rahman। একটি অ্যাপার্টমেন্ট টাওয়ারের মালিক হতে হলে আপনাকে 7টা ক্যাটাগরিতে সমস্ত বিষয়গুলো যাচাই করতে হবে। এই 7টা ক্যাটাগরিতে এই মৌলিক বিষয়গুলো যদি যাচাই করেন তাহলে একদম সয়েল টেস্ট থেকে শুরু করে আপনার একদম হ্যান্ডওভার পর্যন্ত, আপনার দখল পর্যন্ত যাবতীয় বিষয়গুলো একদম 100% নির্ভেজাল, নিষ্কণ্টক এবং নিরাপদভাবে আপনার হাতে চলে আসবে। তাহলে চলুন শুরু করি। 1 নম্বর হলো ল্যান্ড ভেরিফিকেশন। যে ল্যান্ডের ওপর এই বিশাল টাওয়ারটা দাঁড়িয়ে আছে, এই ল্যান্ডটার বৈধতা আছে কিনা, এর জন্য 1 নম্বরে এর দালিলিক চেইনটা, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে শুরু করে এ পর্যন্ত কিভাবে এই অ্যাসেটটা, এই জমিটা, এই বর্তমান যিনি এই জমির মালিক তার হাতে আসলো, এটা যাচাই করতে হবে। 2 নম্বর হলো সিএস, আরএস, এসএ, বিএস, বিআরএস, ঢাকাশ্রী, যাবতীয় বাংলাদেশের যতগুলো রেকর্ড হয়েছে এই খতিয়ানের রেকর্ডটা বা খতিয়ানের চেইনটা খুব ভালো করে মিলাতে হবে। 3 নম্বর হলো নামজারি। বর্তমান যিনি এই টাওয়ারটা বিক্রি করতেছেন, বর্তমান যিনি এটার মালিকানা দাবি করতেছেন, তিনি আসলেই এটার মালিক কিনা, এর জন্য নামজারি খতিয়ানটা খুব ভালো করে যাচাই করতে হবে। এরপরে এই জমির উপর, লিগেল জমির উপর এই টাওয়ারটা দাঁড়িয়ে আছে কিনা, এটা মৌজা ম্যাপ দেখে খুব ভালো করে যাচাই করতে হবে। তাহলে মোটামুটি এই জমির এই কয়েকটা দিক যাচাই করলেই খুব ভালোভাবে ল্যান্ড ভেরিফিকেশনটা হয়ে যাবে। 1 নম্বর হলো দালিলিক চেইন, 2 নম্বর খতিয়ানের চেইন, 3 নম্বর হলো নামজারি, 4 নম্বর হলো মৌজা ম্যাপটা খুব ভালো করে যাচাই করতে হবে এবং 5 নম্বরে যেটা বলবো সেটা হলো সয়েল টেস্টটা করেই নেবেন। এই জমির উপরে এত বড় একটা ভবন জমি অনুযায়ী, জমির ধারণ ক্ষমতা অনুযায়ী ঠিক আছে কি না, এটা সয়েল টেস্ট করলে যাচাই করা যাবে এবং আপনি নিশ্চিত হতে পারবেন। 2 নম্বর হলো কোম্পানি ভেরিফিকেশন। যেই কোম্পানি এই অ্যাপার্টমেন্টটা বা এই টাওয়ারটা বানিয়েছে, সেই কোম্পানির রেপুটেশন কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, তার ট্রেড লাইসেন্সটা ঠিক আছে কি না। কেননা কিছুদিন আগে 36টা রিয়েল এস্টেট কোম্পানির বা রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে, তার মধ্যে এটা পড়ছে কি না, এবং এর পূর্বে যতগুলো কাজ করেছে সেগুলোর গুণগত মান ঠিক আছে কি না। হ্যাঁ, এবং এই কোম্পানি যতগুলো কাজ করে হ্যান্ডওভার করেছে, হ্যান্ডওভারের সময় কোনো ধরনের ঝামেলা করেছে কিনা, এই বিষয়গুলো খুব ভালোভাবে যাচাই করবেন। 3 নম্বর হলো বিল্ডিং ভেরিফিকেশন। বিল্ডিং ভেরিফিকেশনটা দুইভাবে আপনাকে করতে হবে। একটা হলো প্ল্যান অ্যাপ্রুভাল ভেরিফিকেশন, আর 2 নম্বর হলো স্ট্রাকচারাল ডিজাইন ভেরিফিকেশন। তো 1 নম্বর হলো প্ল্যান অ্যাপ্রুভাল ভেরিফিকেশনটা করবেন রাজুক, সিডিএ, কেডিএ, আরডিএ কিংবা যেখানে এই ভবনটা বা এই টাওয়ারটা অবস্থিত সেখানকার উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়েছে কিনা সেটা যাচাই করার জন্য প্ল্যান অ্যাপ্রুভাল ভেরিফিকেশনটা করবেন। 2 নম্বর, এই কাগজের প্ল্যান অনুযায়ী বাস্তবে সেই ভবনটা নির্মিত হয়েছে কিনা, এর মাপগুলো, যেমন বেডরুমের মাপ কাগজে যতটুকু বাস্তবে ততটুকু করেছে কিনা, এবং যেখানে বেডরুম হওয়ার কথা, যেখানে গেস্ট রুম হওয়ার কথা, যেখানে কিচেন রুম হওয়ার কথা, যেখানে বাথরুম হওয়ার কথা, সেগুলো ঠিকভাবে আছে কিনা। এই প্ল্যান অ্যাপ্রুভাল, প্ল্যানটা হাতে নেবেন, গোটা ভবনটা আপনি যাচাই করবেন। এই সাধারণত এই বড় ভবনগুলোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ার টিমকে দায়িত্ব দিলে তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করে থাকেন। যদি কোনো টিমের ওপর দায়িত্ব আপনার দেওয়ার পরে যদি ট্রাস্ট 100% না হয়, তাহলে সেকেন্ড আর একটা আপনি ইঞ্জিনিয়ার টিমের মাধ্যমে যাচাই করবেন। কেননা এখানে 1000 কোটি টাকা, 500 কোটি টাকা, 800 কোটি টাকা, 2000 কোটি টাকা দিয়ে একটা অ্যাসেট নিচ্ছেন, সেখানে আপনার যদি এই ভেরিফিকেশনগুলো করতে যদি 50 লক্ষ টাকাও চলে যায়, তারপরেও তো আপনার লস নেই। কেননা যদি আপনি একটা অ্যাসেট কিনে থাকেন, তাহলে তো আপনার 1000 কোটি, 2000 কোটি টাকাই শেষ। ঠিক আছে, এই জন্য একাধিক বা যতক্ষণ পর্যন্ত আপনি না সন্তুষ্টি হন ততক্ষণ পর্যন্ত এগুলো যাচাই করবেন ইঞ্জিনিয়ার টিমের মাধ্যমে, এই প্ল্যান অ্যাপ্রুভাল ভেরিফিকেশন। আর 2 নম্বর হলো স্ট্রাকচারাল ডিজাইনটা খুব ভালো করে ভেরিফিকেশন করতে হবে। স্ট্রাকচারাল ভেরিফিকেশন বা স্ট্রাকচারাল ডিজাইন ভেরিফিকেশনটা কি, মানে কাগজে যে প্ল্যানটা আছে সেই অনুযায়ী যে টাওয়ারটা নির্মাণ করেছে সেটার বর্তমান অবস্থা কী। যদি সেটা নতুন হয়ে থাকে তাহলে যে
প্ল্যান অনুযায়ী যে কোয়ালিটি অনুযায়ী এটা হওয়ার কথা ছিল সেই কোয়ালিটি মেনটেন করে করেছে কিনা। আর এটা যদি 5 থেকে 10 বছর পুরনো হয়ে থাকে তাহলে বর্তমান বিমগুলোর কী অবস্থা, আরসিসি পিলারগুলোর কী অবস্থা, এবং ভবনটার যে দেয়ালগুলো আছে, যে টাইলস আছে, যে মোজাইক পাথর যদি থাকে সেগুলোর কী অবস্থা, লিফটের কী অবস্থা, লিফট লবির কী অবস্থা, বারান্দা সহ জানালা সহ একদম ইউটিলিটি কানেকশন যেগুলো আছে, পানির পাইপের কি অবস্থা, পানির কোয়ালিটি কেমন, এরপর ইলেকট্রিসিটি লাইনের কি অবস্থা, তারের কি অবস্থা, এবং ইলেকট্রিসিটি লাইন যতগুলো ইলেকট্রিসিটি সার্ভিস থেকে নেওয়ার কথা প্রত্যেকটা থেকে নিয়ে আসে কিনা, 24 আওয়ার্স সেখানে ইলেকট্রিসিটি অর্থাৎ নন স্টপ ইলেকট্রিসিটি সাপ্লাই আছে কিনা, এই সব বিষয়গুলো যাচাই করবেন একজন ইঞ্জিনিয়ার টিম। তো 1 নম্বর হলো প্ল্যান অ্যাপ্রুভাল ভেরিফিকেশন, 2 নম্বর হলো ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ভেরিফিকেশনটা করবেন। তো এই বিল্ডিংয়ের এই 2টা ভেরিফিকেশন করলেই এই যাবতীয় বিষয়গুলো চলে আসবে, এবং যেই ইঞ্জিনিয়ার টিম এই ভেরিফিকেশনটা করবেন তিনি অবশ্যই আপনাকে একটা ভেরিফিকেশন করে এর একটা নোট আপনাকে দেবেন বা একটা সার্টিফিকেট আপনাকে দেবেন এর বর্তমান কি অবস্থা। সেখানে মেরামত খরচ থেকে শুরু করে যাবতীয় যে খরচগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসবে। তো এইগুলো 3 নম্বর। 4 নম্বর হলো লাক্সারিয়াস ফ্যাসিলিটিগুলো, একটা অ্যাপার্টমেন্টের লাক্সারিয়াস ফ্যাসিলিটি। 1 নম্বর হলো সুইমিং পুল আছে কিনা, সেটার কোয়ালিটি কেমন, ব্যবহারযোগ্য কিনা এবং ব্যবহার মানে 100% যোগ্য কিনা। 2 নম্বর হলো সেখানে জিম করার জন্য জিমনেশিয়াম আছে কিনা এবং সেখানে যে অনুযায়ী প্ল্যানে আছে সে অনুযায়ী বাস্তবায়ন হয়েছে কিনা। 3 নম্বরে কিডস প্লে এরিয়া আছে কিনা এবং সে অনুযায়ী প্ল্যান অনুযায়ী সব কিছু আছে কিনা। 4 নম্বর হলো মসজিদ সালাত আদায় করার জন্য ঠিক আছে কিনা। 5 নম্বর হলো কমিউনিটি হল বা কমিউনিটি সেন্টার সেখানে আছে কিনা। এই 5টা ফ্যাসিলিটিস লাক্সারিয়াস ফ্যাসিলিটিস যাচাই করে নেবেন। এর পাশাপাশি যদি আরও কোনো ফ্যাসিলিটিস এর উল্লেখ নকশায় থাকে সে অনুযায়ী হয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো যাচাই করে নেবেন। 5 নম্বর হলো ওনারশিপ, যার কাছ থেকে আপনি নিচ্ছেন তিনি পূর্ণাঙ্গ রিয়েল মালিক কিনা তার জন্য ওনারশিপ যাচাই করবেন। সেটা স্থানীয়ভাবে কয়েকটি মাধ্যমে যাচাই করা যায়। 1 নম্বর হলো প্রতিবেশী যারা আছে, আশেপাশে ভবন টবন যারা আছে, এগুলোর মালিক যারা আছে তাদের মাধ্যমে ভেরিফিকেশন করবেন। 2 নম্বর হলো সেখানকার সাব রেজিস্ট্রেশন অফিসের যিনি দলিল লেখক আছে তার মাধ্যমে যাচাই করবেন। 3 নম্বর হলো ওই সাব রেজিস্ট্রেশন অফিস থেকে একটা এনইসি নেবেন যে ওই ভবনটার ওপর কোনো ধরনের লোন আছে কিনা, কোনো মর্টগেজ আছে কিনা কোনো ব্যাংকে, সেটার বিরুদ্ধে কোনো সিভিল মামলা আছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো যাচাই করার জন্য ওই সেখানকার স্থানীয় সাব রেজিস্ট্রার অফিস থেকে একটা এনএসি নিয়ে নেবেন। ঠিক একইভাবে বিল্ডিং ভেরিফিকেশনের সময় আরেকটা দিক যাচাই করতে হবে, সেটা হলো বিল্ডিং অ্যাপ্রুভাল প্ল্যান যাচাই করার পরে মানে কাজটা শেষ করার পরে সেখানে এনওসি নিতে হবে। যেটুক টাওয়ার অনেক উঁচু, সিএএবি অর্থাৎ বিমানবন্দরের কাছ থেকে এনওসি নিতে হবে। এরপর ইউটিলিটি কানেকশান, বিদ্যুৎ, পানি, গ্যাস, এখান থেকে এনওসি নিতে হবে। এরপরে পরিবেশ মন্ত্রণালয় থেকে এনওসি নিতে হবে। এরকম প্রায় 15 থেকে 16টা কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি নিতে হবে। তো এটা বিল্ডিং যখন বিল্ডিং প্ল্যানের অন্তর্ভুক্ত থাকবে এটা। তো এই এনওসিগুলো যাচাই করার পরে সেই বিল্ডিংটার কাজ শেষ করার পরে কমপ্লিশন সার্টিফিকেট আছে কিনা এবং বসবাস করার উপযোগীর জন্য অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা এগুলো যাচাই করে নেবেন। ওনারশিপ যাচাই করার পরে 6 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো প্রাইস অ্যান্ড ফিনান্সিয়াল ভেরিফিকেশন। তো এটা করার জন্য বর্তমান জমির দাম কীরকম সেখানে বিভিন্ন মাধ্যম দিয়ে আপনি যাচাই করবেন, যেমন মৌজা রেট থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন জমি কোন দামে বিক্রি হয়েছে এবং সেখানে এরকম জমির দাম যাচাই করবেন। 2 নম্বর হলো ওই টাওয়ারের মধ্যে যতগুলো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আছে সেগুলোর দাম কীরকম। সেখানে যদি 50টা অ্যাপার্টমেন্ট থাকে তো 50টার মোট দাম হিসাব করবেন জমির মূল্য, এই 2টা মিলে কত দাম আসে। এরপরে বাজার রেট ওই রকম অ্যাপার্টমেন্ট বা ওই রকম টাওয়ার কী দামে বিক্রি হচ্ছে সেটা যাচাই করবেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো রই যাচাই করা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা আপনি 1000 কোটি টাকা দিয়ে যেই আপনি টাওয়ারটা নিচ্ছেন ওটা 1 মাস পরে বিক্রি করলে 1000 কোটি টাকা হবে কিনা বা তার চেয়ে বেশি হবে কিনা, এটা যদি হয় তাহলে দামটা ঠিক আছে। এখানে আরেকটা বিষয় খুব ভালো করে যাচাই করবেন, সেটা হলো অপারেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা। সেখানে ম্যানেজার আছেন, সেখানে কে কখন
ওই অ্যাপার্টমেন্টের ভিতরে বা টাওয়ারের ভিতরে ঢুকতেছে বাইর হইতেছে, তার জন্য কন্ট্রোল টিম আছে। এরপরে সেখানে নাইট এবং ডে গার্ড আছে এবং সেখানে ক্লিনার আছে। এই যাবতীয় যে স্টাফ আছে, স্টাফদের আয় এবং ব্যয় কীরকম, এবং সেখানে কতগুলো ভাড়াটি আছে সেই ভাড়াটির তালিকা, এবং সেখান থেকে আয় কীরকম, এবং সম্পূর্ণ টাওয়ারটা মেনটেনেন্স খরচ কীরকম, এই যাবতীয় বিষয়গুলো যাচাই করবেন। মেরামত খরচ কীরকম, মানে যেটা ইঞ্জিনিয়ার টিম যেটা আপনাকে দিয়েছে। তো জমির মূল্য, এরপরে অ্যাপার্টমেন্টগুলোর মূল্য, এরপরে মেরামত খরচ, এরপরে সেখানে অপারেটিং বা ম্যানেজমেন্ট সিস্টেম বা মেনটেনেন্স খরচগুলো, এই সব কিছু যাচাই করেই আপনি ফাইনালি একটা অথেন্টিক রিয়াল একটা ফিনান্সিয়াল বা প্রাইসের দিকে আসবেন। সে অনুযায়ী আপনি প্রাইস সিলেক্ট করবেন এবং প্রাইসটা অবশ্যই লিখিত আকারে যিনি মালিক তাকে পাঠাই দিবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বায়না দলিল করবেন, বায়না দেবেন, বায়না দলিল করুন। বায়না দলিলে কবে এটা হ্যান্ড ওভার হবে, কবে রেজিস্ট্রেশন হবে, যদি লেট করে তার জরিমানা কি, হ্যাঁ কবে এটা দখল দেবে, এই যাবতীয় বিষয়গুলো উল্লেখ থাকবে এবং সে অনুযায়ী রেজিস্ট্রেশন করবেন, হ্যান্ড ওভার করবেন, নাম জারি করবেন। এরপরে আপনি দখল করে বসবাস শুরু করবেন, বা আপনি যেমন করে ম্যানেজ করতেছেন ম্যানেজিং বা অপারেটিং সিস্টেম আপনি সেভাবে চালু করবেন। তো এইগুলো মোটামুটি 6টি বিষয়। 7 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সেবা যদি নেন। একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট একদম সয়েল টেস্ট থেকে শুরু করে দালিলিক চেইন, খতিয়ানি চেইন, নামজারি থেকে শুরু করে মৌজা ম্যাপ, এই যাবতীয় ল্যান্ড ভেরিফিকেশন করবেন। এরপরে কোম্পানি ভেরিফিকেশন, এরপরে বিল্ডিংয়ের যাবতীয় ভেরিফিকেশন, অর্থাৎ বিল্ডিংয়ের কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়ার, সুপার বিল্ড আপ এরিয়ার যাবতীয় বিষয়গুলো আছে এই সব কিছু তিনি ভেরিফিকেশন করবেন। বিল্ডিংয়ের অবচয় বা ডিপ্রিসিয়েশন কী হয়েছে সেগুলো মেরামত যাবতীয় বিষয়গুলো তিনি ইঞ্জিনিয়ার টিমের মাধ্যমে, দক্ষ ইঞ্জিনিয়ার টিমের মাধ্যমে যাচাই করবেন। জমিনের ভেরিফিকেশনের জন্য সিভিল লয়ারের সহযোগিতা নিয়ে যাচাই করবেন। এরপরে আপনার ওনারশিপটা তিনি কিংবা তার পক্ষ থেকে লোক সেই অবস্থানে, যেখানে এই টাওয়ারটা অবস্থিত সেখানে 3 থেকে 7 দিন অবস্থান করে, সেখানকার মূল যে ওনারশিপ সেটা যাচাই করবেন। এরপরে সেই টাওয়ারটার আসল বাজার মূল্য কত সেটা খুব ভালো করে চারদিক বিভিন্ন দিক বিবেচনা করে আপনার সেটার একটা অরিজিনাল উপযুক্ত প্রাইস সিলেক্ট করে সেটার আপনার একদম নিষ্কণ্টক, নির্ভেজাল, নিরাপদ একটা অ্যাসেটের মালিক আপনাকে বানিয়ে দেবে ইনশাল্লাহ। তো এই জন্য একজন এত বড় বড় এই ডিলগুলোর ক্ষেত্রে একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট সহযোগিতা নিলে যেমন নিষ্কণ্টক, নির্ভেজাল, নিরাপদ মালিক হওয়া যায়, ঠিক একইভাবে দামের দিক দিয়েও অনেকটা সাশ্রয়ী হয়। যেটা আপনি 1 কোটি টাকা দিয়ে নেবেন উদাহরণস্বরূপ, সেটা একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের মাধ্যমে নিলে অন্তত 99 লক্ষ টাকা দিয়ে আপনি সেটার মালিক হতে পারবেন। এই জন্য আপনার 1 কোটি টাকা ধ্বংস করার চেয়ে যদি আপনি একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সহযোগিতা নেন, তাহলে আপনি 100% নিষ্কণ্টক, নির্ভেজাল একটা অ্যাসেটের পূর্ণাঙ্গ মালিক হতে পারবেন। আর যদি কোনো ভুল কর্তৃপক্ষের কাছ থেকে, ভুল মালিকের কাছ থেকে কেনেন, তাহলে আপনার 1 কোটি টাকা বা 1000 কোটি টাকাই সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। তো এই জন্য পরামর্শ থাকবে যে একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সহযোগিতা নিয়ে যে কোনো একটা অ্যাসেটের কেনার আগে একটা রিয়েল এস্টেট কনসালটেন্টের সহযোগিতা নেওয়াটাই বেস্ট। তাহলে বিষয়গুলো আবার বলতেছি। 1 নম্বর ল্যান্ড ভেরিফিকেশন, 2 নম্বর কোম্পানি ভেরিফিকেশন, 3 নম্বর হলো বিল্ডিং ভেরিফিকেশন, 4 নম্বর হলো লাক্সারিয়াস ফ্যাসিলিটিস ভেরিফিকেশন, 5 নম্বর হলো ওনারশিপ ভেরিফিকেশন, 6 নম্বর হলো প্রাইস অ্যান্ড ফিনান্সিয়াল ভেরিফিকেশন, 7 নম্বর হলো একজন রিয়েল এস্টেট কনসালটেন্টের সার্ভিস। এই মোটামুটি 7টা বিষয়ে যদি আপনি ভেরিফিকেশনগুলো করেন, তাহলে আপনি নিষ্কণ্টক, নির্ভেজাল, অথেন্টিক একটা নিরাপদ অ্যাসেট সম্পত্তির পূর্ণাঙ্গ মালিক হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের মনে নেকাশা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।